আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বাংলাদেশ ডেন্টাল টেকনোলজিস্ট সোসাইটির সকল সদস্যবৃন্দদেরকে সকালের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নান। আপনাদের সাথে একটু আমার পরিচিত হওয়া দরকার। আপনারা অনেকে নতুন এসেছেন, আমাকে চিনেন না, কিংবা অনেকে হয়তো বা আমার সম্পর্কে জেনেছেন কিন্তু সেভাবে দেখা হয়নি, কথা হয়নি। আশা করছি আপনারা আজকে সকলে আমার এই ভিডিও বার্তাটা ধৈর্য সহকারে একটু ধরবেন এবং আমার কথাগুলো শুনে একটু অনুধাবন করবেন। সত্য মিথ্যার যে মিশ্রণ হয়েছে, সত্য মিথ্যার যে দামাচাপা, সেটা একটু খোলাসা করবার প্রয়োজন আছে। দেখুন, বর্তমানে এমন একটা অবস্থাতে আমরা দাঁড়িয়েছি, বিডিটিএস থাকবে কি থাকবে না এরকম একটা শঙ্কার মধ্যে আমরা আছি। তবে বিডিটিএস থাকবে, এটা হচ্ছে সত্য, এটাই হচ্ছে ধ্রুব সত্য, এবং এর অল্টারনেট কোনো কথা আমার মাঝে নাই, আমি এই কথাটা বলতে পারছি না। তবে যে ব্যক্তিটা আমাদের মাঝে আছেন সভাপতি হিসেবে, ইনি থাকবেন কি থাকবেন না সেটা ডিপেন্ড করবে আমাদের আইন আদালত কিংবা অন্যান্য সদস্যরা তারা কি চান। আমিও এখান থেকে চলে যেতে পারি আপনারা যদি না চান, কিংবা আপনারা যে কোনো সময় আমাকে এখান থেকে যদি বলেন যে আমি মান্নানকে চাই না সিনিয়র সহসভাপতি হিসেবে, আমি এখান থেকে রিজাইন দেবো, আই উইল রিজাইন ফ্রম দিস পোস্ট। বাট একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করা দরকার, আজকে আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখছি, বিডিটিএস কে আমরা ভবিষ্যতে অনেক কিছু দিব, জাতিকে অনেক কিছু দিব, কিংবা আমরা রেজি পাবো, প্র্যাকটিস করতে পারবো, কিন্তু যে ব্যক্তিটার হাতে নেতৃত্ব আছে এই ব্যক্তিটাকে দিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে এই ব্যক্তি জাতির জন্য তো কিছু করবেই না। জাতির জন্য করবার আগে তার যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে তার পকেট কিভাবে সে ভারী করবে। আর এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু কথা বলতে চাই। তার চারিত্রিক সমস্যা, তার অর্থনৈতিক সমস্যা, তার যে ব্যাকগ্রাউন্ড, সেটা নিয়ে আমি কথা বলতে চাই। তার অনেক নথি আমার কাছে রয়েছে, কারণ আমি দীর্ঘ প্রায় 5 থেকে 7 বছর আমি তার সাথে মিশি এবং খুব অত্যন্ত কাছের সম্পর্ক তার সাথে আমার সাথে ছিল। হ্যাঁ, বলতে পারেন যে অপরাধীর সাথে আপনার কেন সম্পর্ক ছিল। অপরাধী যখন অপরাধ করে যখন স্বীকার করে, অনুতপ্ত হয়, কিংবা সে যখন পরবর্তীতে সুযোগ চায়, তখন নিশ্চয়ই আপনিও তাকে অপরাধী হিসাবে মাফ করে দিয়ে একটা সুযোগ দিবেন। আর সেই সুযোগ দিয়েই আমি তার পাশে ছিলাম বলতে পারেন। সেই অর্থে হয়তো আপনারা কেউ আমাকে অপরাধীও বলতে পারেন, কেউ আমাকে নির্দোষও বলতে পারেন, আবার কেউ হয়তো বা বলতে পারেন যে না, সঠিকটাই করেছেন। এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই। দেখুন, ইকরাম হোসেন বাবু বর্তমান বিডিটিএস এর সভাপতি, তিনি বিডিএসএস এর সভাপতি ছিলেন। সেখান থেকে তিনি দীর্ঘ প্রায় 8-10 বছর সেখানে নেতৃত্ব দিয়ে ব্যাপক দুর্নীতির উনি একটা নথি জমা করেছেন। সেই নথিটা গত 1.5 বছর আগেই সকলে মিলেই প্রকাশ করেছে, এবং এটার পক্ষেও আমি ছিলাম, কিন্তু পক্ষ থেকেও আমি তার দুর্নীতির কখনো পক্ষ নিয়ে কথা বলিনি। আমি সরাসরি তাকে সব সময় সে যে যে জায়গায় ফল্ট করতো, যে জায়গায় দোষ করতো, আমি তাকে ধরিয়ে দিতাম, তাকে সংশোধন হওয়ার জন্য বলতাম, কিন্তু সে কখনো সংশোধন হবে এই কথাটা বলতো, কিন্তু আমি তার মধ্যে এখনো সংশোধন হওয়ার প্রবণতা বা সেরকম কোনো কার্যকলাপ দেখতে পাচ্ছি না। ফলে আমি খুবই হতাশ হয়ে কিছু কথা বলছি, যে এই কারণে যে আমরা বিডিটিএস এর যে একটা কমিটি সরি বিডিটিএস এর যে একটা চূড়ান্ত কমিটি আমরা গঠন করেছি, এই কমিটির মধ্যে বর্তমান সে সভাপতি এবং আমি হচ্ছে সিনিয়র সহসভাপতি। সভাপতির যখনই কোনো কাজ করবেন তখন তার উচিত হচ্ছে একজন সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি কিংবা সাংগঠনিক, তাদেরকে নিয়ে কোনো কাজকর্ম করা, তাদের সাথে আলাপ আলোচনা করেই করা। যেহেতু আমি চিটাগাংয়ে থাকি, সার্বক্ষণিকভাবে আমার সাথে ফোনে যোগাযোগ হয়, সশরীরে আমি খুব একটা যেতে পারি না। এটা আমার ব্যর্থতা বা আমার সীমাবদ্ধতা বলতে পারেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনারা যারা সেখানে রয়েছেন, সদস্য যারা রয়েছেন কিংবা দায়িত্ব যারা রয়েছেন, তারা যে এই জিনিসগুলো বুঝে নেবেন, এটা আপনাদের দায়িত্বের মধ্যে দায়িত্বের মধ্যে পড়ে এবং সাংগঠনিক কর্মের মধ্যেই পড়ে। আমি বাবু ভাইয়ের বিষয়ে একটু বলি, ওনার প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুই আছে, কিন্তু ব্যক্তি হিসেবে বাবু ভাই মোটেও সুবিধার নয়, মোটেও ভালো মানুষ নয়। এটা আমি অনেক আগে থেকে জানতাম। অনেকে আমাকে বলেছে, মিসগাইড করার চেষ্টা করেছে। শুধুমাত্র আমি মানবিক কারণে হোক বা ওনার সিম্পিতি, ওনার অনুশোচনা, উনি অন্যায় করে এটা বুঝতে পারতেন বা সংশোধন করবেন, এরকম কথা আমাকে যখন কমিটমেন্ট করতো, তখন আমি বলতাম যে ঠিক আছে ভাই, আমি ঠিক আছে দেখছি এটা কি করা যায়। তো সেভাবে তাকে সাপোর্ট দিয়ে এসেছি, সেভাবে তার পক্ষে কথা বলে এসেছে। সত্যিকার অর্থে অন্যায়টা জেনেও তার পক্ষে কথা বলেছে। এটার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমি আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। কিন্তু তার যে এই যে সুযোগ দেওয়ার কারণে সে যে এতটা উপরে আসবেন, সেটাও আমরা ভেবেছি, কখনো কখনো সেটা ভেবেছি। তবে সেটার ফলাফলটা কি হবে সেটাও আমরা তখন থেকেই চিন্তা করে রেখেছি, যে যদি এরকম কিছু হয় তাহলে তো তাকে আমরা চাই না, তাকে তো আমরা সাথে সাথে ইগনোর করবো, কিংবা তাকে সেখান থেকে আমরা বহিষ্কারের একটা ব্যবস্থা করবো, কিংবা সংগঠনে আমরা তাকে রাখবো না। এখন প্রশ্ন আসতে পারে যে এতদিন পরে কেন বাবুকে নিয়ে কথাবার্তাগুলো। দেখেন, বাবুর অতীত যে রেকর্ড, অতীত যে তার ডকুমেন্টস,
ডকুমেন্টস অনুযায়ী সে প্রুভেন একজন হচ্ছে দোষী, অর্থাৎ সে হচ্ছে একজন কারাপ্টেড পার্সন। সো এই কারাপ্টেড পার্সনকে আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দিতে হলে ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন এবং সমস্ত কথা একটু শুনবেন। প্রথম কথা হচ্ছে বিডিএসএস করে সে অনেক টাকা আত্মসাৎ করেছে এমন একটা অভিযোগ উঠেছে এবং কিছু প্রমাণিত কিছু জিনিস আছে, যেটার প্রমাণ প্রত্যেকটা বিভাগে, জেলাতে এবং থানাতে আপনারা পাবেন ইনকোয়ারি করলে। এখন আপনি বলতে পারেন যে এই অভিযুক্ত মানুষটাকে নিয়ে আপনারা আবার কিভাবে বিডিটিএস গঠন করলেন। এখন এই অভিযুক্ত মানুষটা যখন কেটে যখন বলতো যে না আমি এগুলো করি নাই, আমাকে এগুলো পাঠানো হচ্ছে এবং আমরা এগুলো জানি, আমাদের কাছে প্রুভেন ডকুমেন্টস আছে, তারপরেও আমরা কি করেছি, ওই ব্যক্তিরা সাংগঠনিক কিছু দক্ষতা কিংবা পরিশ্রম করে, কিন্তু এই যে সাংগঠনিক দক্ষতা বা পরিশ্রম করার পেছনে তার একটাই উদ্দেশ্য ছিল, তার হচ্ছে ব্যক্তি স্বার্থ উদ্দেশ্য, তার হচ্ছে টাকা কামানোর ধান্দা, তার হচ্ছে নারী পিপাসু একটা লুবি। সে এই কাজগুলো করতে মূলত হচ্ছে সিম্পিতিগুলো দেখাতো এই জিনিসগুলো অর্জন করবার জন্য। এখন আমি আপনাকে বলি তার অতীত নিকটে সে কি করেছে এবং আগের কথাগুলো আমি পুনরাবৃত্তি করতে চাই না, কারণ সারা বাংলাদেশই তার অনেক কথা জানেন, তার কর্মকাণ্ডের সকল প্রমাণাদি আপনাদের কাছে হাতে রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে বিডিটিএ উনি করেন, উনি বিডিটিএ সভাপতি, আমি সিনিয়র সহ সভাপতি এবং আশরাফুল হচ্ছে বর্তমানে কাগজে কলমে অর্থ সম্পাদক। মৌখিকভাবে যদিও কমিটি চেঞ্জ করার কথা ছিল, সেই আলোকে তিনি হচ্ছে সাধারণ সম্পাদক এবং আমাদের কাউসার ভাই, শ্রদ্ধেয় কাউসার ভাই, ইনি হচ্ছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক বিডিটিএস এর, এবং প্রিয়াঙ্কা হচ্ছে সাংগঠনিক সম্পাদক। এবং সার্বক্ষণিকভাবে বিডিটিএস কে নিয়ে কত ধরনের ষড়যন্ত্র হয়েছে, কত ধরনের কি হয়েছে, এটা না হোক এটা অনেকে চেয়েছে, আবার অনেকেই হয়তো বা জাতির স্বার্থে চিন্তা করেছে যে না অন্য অন্য সংগঠন এইভাবে যদি সংগঠন বাড়তেই থাকে তাহলে আমাদের একটা সংখ্যাগরিষ্ঠতার একটা ঘাটতি থাকবে কিংবা আমাদের দাবি দাওয়াটা আদায় করতে হয়তো এটা কিছুটা ব্যাক পেতে হবে, সেজন্য অনেকে হয়তো বিরোধিতা করেছে। তবে আমি তাদের বিরোধিতার সাথে হয়তোবা তখন একমত ছিলাম না, যে সংগঠন ভিন্ন থাকতেই পারে, কারণ সংগঠনের চাহিদা যদি বা চাওয়া যদি এক হয় তাহলে একাধিক সংগঠন হলো দোষ কোথায়। এর আলোকে এবং এই মানুষটার আগের পরিশ্রম বা তার এই যে দৌড়াদৌড়ি, তার যে টাকা, তার যে শ্রম, সে যে দিয়েছে, হ্যাঁ টাকা দিয়েছে, অর্থটা এই নয় যে তার পকেট থেকে টাকা দিয়েছে, টাকাগুলো দিয়েছে আমার আপনার এবং বিভিন্ন ধরনের সদস্যদের থেকে নিয়ে সে টাকাগুলো দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই মানুষটাকে নিয়ে আজকে কেন কথা বলছে? দেখুন, বিডিটিএস নিয়ে সে ষড়যন্ত্র করছে, বিডিটিএস এর সমস্ত সিদ্ধান্ত সে এককভাবে নিতে চায়, সে কারোর সাথে কোনো ধরনের পরামর্শ করে কোনো সংগঠনের সিদ্ধান্ত নিতে চায় না এবং সে বিভিন্নভাবে সদস্যদের থেকে টাকা নিতে চায় এবং কিছু প্রুভেন ডকুমেন্টস অনেকের কাছে আছে যে তারা পড়াশোনা করেনি, এরকম কাউকেও সে সার্টিফিকেট বিক্রি করে, সার্টিফিকেট দিচ্ছে এবং অনেকেই তার কাছে সার্টিফিকেট সে বিক্রি করে জেনে অনেকে তাকে ফোন করছেন যে আমাকে সার্টিফিকেট দিন, কিংবা মেসেজ করছে আমাকে সার্টিফিকেট দিন বা দেওয়া যায় কিনা। তাহলে এই যে জিনিসগুলো একটা মানুষ বসে বসে করছেন, এগুলো আমরা তাকে অনেক চেষ্টা করেছি সংশোধন করবার, অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সে যেহেতু সংশোধন করছে না, সে সুযোগটা কাজে লাগাচ্ছে না, তাহলে সে এই সংগঠনের সভাপতি থাকার যোগ্য তা রাখে না। এখন প্রশ্ন উঠতে পারে যে এখন কেন উনি সভাপতি থাকবে না, কিংবা সভাপতি না থাকার প্রশ্ন আসছে বা এত কথা উঠে এসছে। এই কারণে উঠে এসছে যে আপনি সভাপতি, আমাদের বর্তমান যে অর্থ সম্পাদক আশরাফুল ভাই, ইনাদের সাথে আপনারা অনেকে যোগাযোগ করেছেন, ইনি এটার পুরোপুরি ব্যাখ্যা দিতে পারবেন কেন কি কারণে ইনাকে চাচ্ছেন না। আমি যেটা শুনেছি একজন সদস্য ইনাকে চাচ্ছেন না সভাপতি হিসাবে, তো তবু আমি চেষ্টা করেছি যে ওনার সাথে একটু কন্ট্যাক্ট করব, ওনাকে কন্ট্যাক্ট করে ওনাকে সংগঠনে রাখতে চাই, ওনাকে চাই, ওনার পরিশ্রমটা দরকার আমাদের, উনি যেহেতু একজন পার্সন এবং ঢাকায় থাকেন এবং ওনার যে অতীত কর্মকাণ্ড, নিকট অতীত কর্মকাণ্ড, এগুলো ভুলে গিয়ে যদি উনি আবার যদি প্রমিস করে এবং সাংগঠনিক নিয়মে যদি কাজ পরিচালনা করেন তাহলে ডেফিনেটলি ওনাকে আমি সভাপতি চাই। এই মর্মে আমি ওনাকে গত 3 দিন আগে ফোন করে ওনাকে আমি বললাম যে ভাবু ভাই, আপনি যা যা করছেন, আপনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ শুনছে, আমি তো ঢাকা নাই, তবে আমি আসলে খুবই ক্ষিপ্ত আপনার প্রতি। এখন আপনাকে তো ভালোবাসি, শ্রদ্ধা করি, তার মানে এই নয় যে আপনার সমস্ত অন্যায় আমাকে মাথা পেতে নিতে হবে। আপনাকে বারবার আমি বুঝিয়েছি, বারবার সংশোধন হবার জন্য বলেছি, কিন্তু আপনি সংশোধন হচ্ছেন না। এভাবে যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি আপনি তো সংগঠন নেতৃত্ব দিতে পারবেন না। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা সকলে মিলে বসেছে, বসার পরে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাবুকে চাই না, বাবু কারাপ্টেড, বাবু দুর্নীতিবাজ, বাবু প্রত্যেকটা জায়গায় একক সিদ্ধান্ত নিতে চায় এবং একক সিদ্ধান্ত নিতে গিয়ে সে অন্যের সিদ্ধান্তকে
তোয়াক্কা করে না, অন্য সিদ্ধান্তকে গ্রহণ না করে সে একক সিদ্ধান্ত নিয়ে সে নিজের পকেট ভারী করে সবাই এই অভিযোগ করে তাকে এখান থেকে সরাতে চাচ্ছে। তো আমাকে প্রস্তাব দিয়েছে যে ভাই আপনি কি চান, আপনি সভাপতি হিসেবে কাকে চান বা এরকম কিছু তারা আমার কাছে জানতে চেয়েছে। আমি বলেছি দেখেন আমি সভাপতি হিসেবে বাবু ভাইকে চাই, এই জায়গায় যোগ্য হচ্ছে তিনি। তো এই আলোকে আমি বাবু ভাইকে ফোন করে প্রস্তাবটা দিলাম যে বাবু ভাই আপনার যে সমস্ত কর্মকাণ্ড আপনি করছেন এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তো ছেলেপেলে আপনাকে চাচ্ছে না। তো উনি আমাকে জবাব দিলেন কি ছেলেপেলে যেহেতু আমাকে চাচ্ছে না আমি সংগঠন করবো না। তা আমি বললাম যে ভাই এটা কোনো কথা না, সংগঠন আপনি যদি না করেন আমরা এত কষ্ট করে আপনার পেছনে ছিলাম কেন, এত কষ্ট করে এতগুলো ছেলে সারা বাংলাদেশ থেকে শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পরিশ্রম করেছে, ফলে আপনি যদি না থাকেন এটা তো আমাদের জন্য হতাশার। আর আমরা চাই না যে আপনি এখান থেকে চলে যান, আপনি থাকেন সেটা আমরা চাই, কিন্তু থাকাটা এইভাবে তো থাকা চলবে না। এবং আপনি যদি এখান থেকে চলে যেতে চান তাহলে আমরা তো কষ্ট পাচ্ছি, আমরা তো মানসিকভাবে তো আঘাত পাচ্ছি না। তো পরে ওনাকে বললাম, উনি বলে যে না ভাই আমি যেহেতু অভিযুক্ত, আমাকে নিয়ে যেহেতু অনেক কথাকাটি অনেক কিছু হচ্ছে, তাহলে আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাব, আপনারা নেতৃত্ব দেন। প্রথমে ইনি বললো যে হুমায়ুনের সভাপতি হোক, আশরাফের সভাপতি হোক, হুমায়ুন ভাই বা রোমান ভাই ইনারা সাধারণ সম্পাদক বা প্রিয়াঙ্কা সাংগঠনিক সম্পাদক এরকম কেউ আসুক, এরকম একটা প্রস্তাব দিয়েছে, আমার কথা কিছু বলে নাই। তো পরে আমি বললাম যে ভাই এখন ইনারা তো অলরেডি বিকল্প একটা চিন্তা করেছে, সেটা তো আপনি জানেনই, তবে আমি চাই না যে এই জায়গার মধ্যে অন্য কেউ আসুক, আপনি এই জায়গার মধ্যে থাকেন। মোটামুটি অনেক অনুরোধ, বিনয়ের সাথে অনুরোধ করলাম, উনি কোনোভাবেই থাকতে রাজি না। আমি বললাম যে আপনি দরকার প্রয়োজন আপনি বসেন, আপনাকে নিয়ে বসার ব্যবস্থা করি। উনি বুঝতেও চাচ্ছেন না, উনি প্রয়োজনে বলছেন যে আমরা যখন আপনাদের সহযোগিতা দরকার হবে আমি আপনাদেরকে সব সময় সহযোগিতা করব, কাগজপত্র দিয়ে বা বসে, এরকম একটা কথা বলে ওনার সাথে ফাইনালি আমি অনেকবার রিকোয়েস্ট করার পরে উনি আমার এটাতে সায় দিলেন। ফলে উনি ফোনটা রেখে দিলেন। এরপরে গতকালকে আমি দেখলাম যে ইনি একটা নোটিশ দিলেন, যে নোটিশের মধ্যে উনি লিখলেন ওনাকে নিয়ে নাকি ষড়যন্ত্র করা হচ্ছে, ওনাকে নিয়ে বিভিন্নভাবে বিতর্কিত কথা বলা হচ্ছে, সংগঠন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আলটিমেটলি সংগঠন নিয়ে ষড়যন্ত্র করছে কে? সংগঠন নিয়ে ষড়যন্ত্র করছে বালকরাম হোসেন বাবু ভাই, কারণ তিনি চাচ্ছেন যে এখানে অন্য কেউ নেতৃত্বে না আসুক। প্রিয়াঙ্কা নেতৃত্ব দিচ্ছে, আশরাফ ভাই দিচ্ছে, হুমায়ুন ভাই দিচ্ছে, রহমান ভাই দিচ্ছে, আরো অন্যরা সুমি দিচ্ছে, আরো আলামিন দিচ্ছে, রুবেল দিচ্ছে, এইভাবে নাম অনেকে, সুজন, আনোয়ার, অনেকে আছে। তো তারা চাচ্ছে না, উনি চাচ্ছে যে উনি নেতৃত্ব দিবেন। হ্যাঁ ভাই নেতৃত্ব আপনিই দিবেন, কিন্তু সমন্বয় করে তো দিবেন, তাদেরকে জানিয়ে পরামর্শ। এটা তো সংগঠন না, এটা তো নিজের কোনো পৈতৃক সম্পত্তি না, বা আমার বাবার দেওয়া কোনো কিছু পাই যাই না আমি যে এটা দিয়েই আমি সামনে অগ্রসর হবো, কথা বলবো, এককভাবে কথা বলবো। উনি এমনটাই করছেন। যাই হোক, ওটা গেল। প্রিয়াঙ্কার সাথে অনেক মিসবিহেভ করেছে, বা প্রিয়াঙ্কাকে যেভাবে সাংগঠনিক সম্পাদিকা হিসাবে যেভাবে রেসপেক্ট করা দরকার সেভাবে করেনি। অথচ এই প্রিয়াঙ্কা, আশরাফ তার জন্য অনেক কিছুই করেছে, এটা আপনারা অনেকেই জানেন। কি কি করেছে সেগুলো আর যাবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, এগুলো অনেক সময় সামনাসামনি দেখা হলে কখনো কথা বলবো। বাবুবের একটু ওনার যে আমলনামা, অর্থাৎ আমলনামা যে ফিরিস্তি একটু বলি। উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি, ওনাকে নিয়ে আমি নেপাল গিয়েছিলাম। তারও আগে আমার মালয়েশিয়া, সিঙ্গাপুর যাওয়ার অনেক টাকা পয়সা উনি মেরে দেওয়ার চেষ্টা করেছেন। সত্যিকার অর্থে আমাকে বলতে বাধ্য হচ্ছি আমি, আমার অনেক টাকা পয়সা অনেক লস করেছেন উনি। ওনার সরল কথায় আমার সরল মন অনেকভাবেই প্রভাবিত হয়ে আমি নিজেরই ক্ষতি করেছি অনেক। সত্যিকার অর্থে আমার বন্ধু বান্ধবের কাছেও আমার পার্সোনালিটি লেস হয়েছে। তো আসলে সবকিছু মিলে আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আপনারা যদি আমাকে এখন বলতে পারেন যে এখন কেন কথাগুলো বলছেন, তাহলে আমি বলবো যে আপনি আপনার নিজের ভাইয়ের কথা চিন্তা করেন, বোনের কথা চিন্তা করেন, যে আপনার ভাই বোনকে আপনি অন্যায় অপরাধ করার পরেও তো সুযোগ দেন একটু ভালো হওয়ার জন্য। আমরা ভালো হওয়ার জন্যই তো সুযোগ দিয়েছিলাম। এখন সেই ভালো হওয়াটাকে যদি আমাদের দুর্বলতা মনে করে, তাহলে তো আমি মনে করবো যে এটা হচ্ছে তার চরম ব্যর্থতা এবং তার চরম মূর্খতা, তার চরম অবহেলা বা অদক্ষতার একটা পরিচয়। যাই হোক, এখন তিনি আমাদেরকে নিয়ে নেপাল গেলেন। নেপালে যাওয়ার পরে আমি ইনাকে এমনভাবে প্রেজেন্ট করলাম, আপনারা অনেকে দেখেছেন যে বাংলাদেশ ডেন্টাল টেকনোলজিস্ট যে পেজটা রয়েছে সেখানে আমি অলওয়েজ লাইভে ছিলাম তাকে নিয়ে। সেখানে গিয়ে তার সব কিছু মানে সেখানে ক্রেজ পাচ্ছে, সে সেখানে বসতেছে, সে সামনের সারিতে এসে যাচ্ছে, নেতাদের সেখানে সাইন করতেছে, সে সবকিছু আমি ফ্লাশ করলাম। কখনো আমার মাথার মধ্যে বা রহমান ভাইয়ের মাথার মধ্যে আসে না কি আমরা তো কিছু পাচ্ছি না, কারণ আমাদের মধ্যে এই সমস্ত লোভ নাই, আমরা এগুলোর জন্য কিছু করিনি, এই জন্য আমাদের মধ্যে এগুলো লোভ ছিল না। আমরা ওনাকে হাইলাইট করার চেষ্টা করেছি, উনি আমাদের নেতাকে নিয়েই সব জায়গায় গিয়েছে। সেখানে গিয়ে উনি মদ খাচ্ছেন, স্পষ্টভাবে মদের বোতল খাচ্ছেন, হোটেলের মধ্যে লিটল খাচ্ছেন। তো ওখানে একজনের প্রশ্ন করেছে, ডু ইউ লাইক ইট? তা আমি বলছি, আই ডোন্ট লাইক ইট, বিকজ ইফ ইউ টেক ইট দেন আই উইল গো ফ্রম দেয়ার, আমি এখান থেকে চলে যাব অন্য জায়গায়, আমি এরকম বলেছিলাম। অথচ সেখানের মধ্যেও তারা মদ খাচ্ছে, সে মদ খাচ্ছে এবং নারীদের সাথে কি বেহায়াপনা ভাই, অশ্লীল। যাই হোক, আমি ওই দিনে ওই সাথে বলেছিলাম যে আমি আপনাদের সাথে নেক্সট টাইম আই উইল নেভার অ্যাটেন্ড এনি প্রোগ্রাম, আই উইল নেভার অ্যাটেন্ড।
কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করবো না। তখন আমাকে বলতে ভাই এটাই লাস্ট। মজার কথা হচ্ছে যখন আমি ওখানে নামাজ পড়ি, প্রথম দিন গিয়ে নামাজ পড়েছেন, এরপর মদ খেয়ে আর নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজও সে পড়েনি। আফসোস, আফসোস, আল্লাহ তাকে হেদায়েত দিক, হেদায়েত দিক, হেদায়েত দিক। এই কথাগুলো বলতে বাধ্য হলাম, এই কারণে এগুলো বলতে চাই না, কিন্তু এখন বলতে বাধ্য হলাম। সে এখনো চাচ্ছে সভাপতি হতে। আর ভাই সভাপতি হতে তো আমি আপনাকে বলেছিলাম, আপনি ইগনোর করেছেন। ইগনোর করে এখন আপনার ষড়যন্ত্র আপনিই তো করছেন। ষড়যন্ত্র লিপ্ত তো আপনি। আপনি কেন অন্যকে ষড়যন্ত্রকারী বলছেন? আপনি টাকা পয়সা আত্মসাৎ করছেন, আপনার বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ। অন্য একজনকে দেখান তো অমুকের বিরুদ্ধে 1 টাকা খাওয়ার অভিযোগ আছে, সে চলে যাবে, নাকে খত দিয়ে চলে যাবে। আপনার তো উচিত নাকে খত দিয়ে বের হয়ে যাওয়া। আপনি এগুলো বলছেন কাকে? আপনি মানুষ চেনেন, আপনার অনেক রেকর্ড আমার কাছে আছে, আমি এগুলো ভিডিও আকারে প্রকাশ করব। আপনি সাবধান হয়ে যান। আপনাকে আমি বলছি আপনি সাবধান হয়ে যান। আপনি অনেক কথা বলেছেন, আপনার অনেক কথা শুনেছি। আপনি আমাকে এখন বলছেন যে আমি এমন, আমি তেমন। আপনি সারা বাংলাদেশে খুঁজে দেখেন তো মান্নার নামে কোনো জায়গায় ব্লেম আছে কিনা। যদি থাকে, বিড়িত বলছি, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি, নিজের গলায় নিজে নিজে দড়ি দিব আমি। বুঝতে পেরেছেন? আপনার মতো বেহাইয়া না, আপনার মতো দুচ্চরিত্রার না, আপনার মতো মদখোর না, আপনার মতো গাঁজাখোর না। আমি চুপ বলে শেষ করছি। সাংগঠনিক নিয়ম সাংগঠনিকভাবে এগিয়ে যাবে। আপনারা যাকে সভাপতি চান সে সভাপতি আসবে। আমি কখনোই সভাপতি পদের জন্য লোভী না, আমি কখনোই সভাপতি পদের জন্য বসতে চাই না। এই জায়গায় অন্য কাউকে বসান, তবে এই ব্যক্তি নয়। এই ব্যক্তিকে আর কেউ চায় না। এই ব্যক্তি সমগ্র বাংলাদেশকে, টেকনোলজি জাতিকে কলঙ্কিত করেছেন। পুরো টেকনোলজি জাতি আজকে তাকে চিনে যে দুর্নীতিবাদ হিসেবে, একজন অপরাধী হিসেবে। সুতরাং আমি সকলের কাছে করজোড়ে ক্ষমা চাই। আমি অনেক কথা বলেছি, তবে প্রত্যেকটা কথার অথেন্টিক প্রমাণ যদি আমি দিতে না পারি, আমি আপনাদের কাছে সশরীরে গিয়ে ক্ষমা চাইব। আমি আপনাকে বললাম, তবে প্রত্যেকটা কথা সত্য। আল্লাহর কসম, আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা সত্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।